আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভালোটা তখনই থাকা সম্ভব যখন তোমরা পড়াশোনা ভালো করবে। ঠিক আছে? তো তো কি পড়া ছিল গত ক্লাসে বলো তো? তোমাদের মনে না থাকলেও আমার কিন্তু মনে আছে। ছিল শৈবাল, ছত্রাক, অ্যামিবা। আর অ্যামিবার সাথে মিল রয়েছে এমন একটি এককোষী প্রাণী, অণুজীব, অ্যান্টামিবা। আমরা লাস্ট ক্লাসে অ্যান্টামিবাতে গিয়েই থেমে গিয়েছিলাম। আর আজকে আমরা অ্যান্টামিবা নিয়েই শুরু করব। অ্যান্টামিবা কি? প্রথমে আমরা জেনে নিই, অ্যান্টামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের ক্ষুদ্র অণুজীব, যাকে আমরা খালি চোখে দেখতে পাই না। একে দেখতে হলেও অ্যামিবার মতোই মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণীয় যন্ত্র বা আণুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করে থাকি। অ্যামিবা যেমন এককোষী, অ্যান্টামিবাও এককোষী অণুজীব। এই অ্যান্টামিবা ব্যাকটেরিয়ার মতো আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীব। মানুষ, গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর এদের বৃহদন্ত্রে এরা বসবাস করে। অ্যান্টামিবার ভিতরের অংশ কিছুটা জেলির মতো। অ্যামিবার মতোই ক্রমাগত তাদের দেহের আকার পরিবর্তন করতে থাকে। তোমরা হয়তো বা দেখেছো শামুক অথবা কচ্ছপ। কি দেখেছো কখনো? এই শামুক এবং কচ্ছপ তাদের পিছনের দিকে একটি মোটা শক্ত আবরণ থাকে। মাথাটা বের করে করে তারা পথ চলে। যখন কোনো প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, ঠিক দ্রুত তারা কিন্তু মাথাটা ভিতরে ঢেকে নিয়ে লুকিয়ে রেখে তারা নিজেদেরকে প্রোটেক্ট করে বা রক্ষা করে। অ্যান্টামিবার মধ্যেও ঠিক এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। প্রতিকূল পরিবেশের মধ্যে তারা গোলাকার হয়ে যায়, শক্ত আবরণের মধ্যে নিজেদেরকে ঢেকে রাখে। এই অবস্থাকে কি বলে বলো তো? এই অবস্থাকে বলে সিস্ট। এই সিস্ট অবস্থার মাধ্যমে প্রতিকূল পরিবেশে তারা নিজেদেরকে বিভিন্ন প্রতিঘাত থেকে রক্ষা করে। আমরা অ্যান্টামিবার চিত্র এখন দেখব। অ্যামিবার সাথে অ্যান্টামিবার কি সাদৃশ্য রয়েছে, কি মিল রয়েছে, কি অমিল রয়েছে, সেটা আমরা এখন পর্যবেক্ষণ করি। কিছুটা আলুর মতো দেখতে এই অ্যান্টামিবা, টোটাল শেপ এরকম। এর ভিতরে রয়েছে নিউক্লিয়াস, মনে হয় সূর্যমুখী ফুল। তোমরা একটু খেয়াল করো, খেয়াল করলে সহজে আঁকতে পারবে। কিছুটা ফুলের মতোই। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া কোনো অণুজীবী পরিপূর্ণ হতে পারে না। এটাকে বলা হয় শক্তি গহ্বর, এনার্জি সাপ্লায়ার, এমনকি নতুন স্পোর বা অণুবীজ তৈরি করার উৎস। এর মধ্যে রয়েছে ক্রোমাটিন ফাইবার। এই ফাইবারের মাধ্যমে তারা নতুন অ্যামিবা সৃষ্টি করতে পারে। আর এই সিস্টেমকে বলা হয় স্পোরুলেশন। অণুবীজ সৃষ্টির মাধ্যমে তারা ছোট ছোট নতুন কি করে? অ্যান্টামিবা সৃষ্টি করে। এর চারিপাশে রয়েছে প্লাজমা লেমা। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে বইয়ে এটা সুন্দর করে দেখানো হয়েছে। এটার আকার নানান রকম হতে পারে, ঠিক আমার চিত্রের মতো হতে হবে এমন কোনো কথা নেই, বা বইয়ের চিত্রের মতো কখনো গোলাকার হতে পারে, কখনো লম্বা হতে পারে, কখনো অর্ধবৃত্তাকার হতে পারে। এরা ক্রমাগত অ্যামিবার মতো অ্যান্টামিবা তাদের চেহারা বদলাতে থাকে। এরা কিছুটা বহুরূপী। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস
এটাকে বলা হয় প্লাজমা লেমা। প্লাজমা লেমা। এর ভিতরে প্রোটিন রয়েছে, প্রোটোপ্লাজমও বলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ছোট ছোট গহ্বর রয়েছে, এর মধ্যে ব্যাকটেরিয়া এরকম এলোমেলোভাবে বিক্ষিপ্ত থাকে। তোমাদের সবাইকে আঁকতে হবে, শুধু আমি একা কষ্ট করে আঁকছি তা নয়। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা অবশ্যই তোমাদের কাছ থেকে আঁকা দেখব। সো বি কেয়ারফুল। বাইরের অংশ এক্টোপ্লাজম, ভিতরের এই অংশকে বলা হয় এন্ডোপ্লাজম। এই ভিতরে সব অংশগুলোই জেলির মতো। জেলি কি তোমরা কখনো দেখেছো? বাজারের থেকে তোমরা বা দোকানদারকে যদি বলো আমাকে একটু জেলি দেন, দেখবে বিভিন্ন বোতলে জেলি পাওয়া যায়, অর্ধতরল আঠালো। ব্রেড বা রুটির সাথে মিশিয়ে আমরা এই জেলি ব্যবহার করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানলাম এর ভিতরের অংশটা জেলির মতো। এই অংশটারই এই এত বড় সাইজটাই অনেক সময় সংকোচনের মাধ্যমে নতুন শেপ, ছোট আকৃতির হয়ে যায়। সেটা আমরা একটু দেখে নিই কীভাবে হয়। মনে হয় তারা ফুলের মতো। এই যে এর মধ্যে নিউক্লিয়াস থাকে, চেঞ্জ হয়ে যায়, ছোট ছোট অনেক অণুবীজ বা স্পোর দেখা যায়, যা পরবর্তীতে আর একটু সুগঠিত হয়। ক্রোমাটিন তন্তু বলা হয়ে থাকে। এটার মাধ্যমে নতুন নতুন নিউক্লিয়াস তৈরি হবে, যা ক্ষুদ্র আরেকটি অ্যান্টামিবার সৃষ্টি করে। প্রতিনিয়ত তারা এভাবে অণুবীজ সৃষ্টি করে, যা পরবর্তীতে সুন্দর একটি শেপ তৈরি হবে। আমরা দেখে নিই। আগের থেকে নিউক্লিয়াসগুলো যথেষ্ট সুগঠিত। আর প্রতিটি নিউক্লিয়াস থেকে এক একটি অ্যান্টামিবা তৈরি হবে। অ্যান্টামিবা তৈরি হবে। আর এক একটি অ্যান্টামিবার শেপ, শিশু অ্যান্টামিবার শেপ কিছুটা এরকম আমরা উপরের দিকে দেখতে পাবো। আমি নিউক্লিয়াসের অংশ মুছে দিচ্ছি, দিয়ে দেখিয়ে দিচ্ছি যে শিশু অ্যান্টামিবা কীরকম, যার দুটি অংশ থাকে। এই অংশ কিছুটা স্ফীত বা বৃত্তাকার, আর উপরের অংশ সংকুচিত। এটা হচ্ছে শিশু অ্যান্টামিবা। শিশু অ্যান্টামিবা। এদের বসবাস কোথায়? গরু, ছাগল, মহিষ, ভেড়া, মানুষ, বিভিন্ন ধরনের উন্নত প্রাণীর বৃহদান্ত্রে এরা বসবাস করে। এরা অ্যামিবিক নামের আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীব। এছাড়াও ব্যাসিলাস নামের আরেকটি ব্যাকটেরিয়া অণুজীব রয়েছে, সেও আমাশয় সৃষ্টি করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, গত ক্লাসে আমরা আমাশয়ের প্রকারভেদ পড়েছিলাম। সেখানে বলেছিলাম আমাশয় সাধারণত দুই প্রকার, একটা অ্যামিবিক আমাশয় আর একটা হচ্ছে ব্যাসিলারি আমাশয়। আর আমরা আজকে
এই অ্যামিবিক আমাশয়ের অণুজীব এন্টামিবার স্পোরুলেশন বা অণুবীজ সৃষ্টির প্রক্রিয়া দেখলাম। একটি অ্যান্টামিবা সাধারণত কিভাবে থাকে, যা পরবর্তীতে বিভিন্ন শেপে পরিবর্তিত হয়ে শিশু অ্যান্টামিবার সৃষ্টি করে। এই ছবিগুলো আমরা সুন্দর করে দেখব, বুঝব এবং বাসায় গিয়ে এরকম লেবেল সহকারে আঁকব। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা এটা স্যারকে দেখাবো। সবাই কিন্তু মাথায় রাখবে, চিত্র যদি ঠিক মতো না আঁকো চিত্র, তাহলে হতে পারবে না সঠিক ছাত্র। বিশেষ করে বায়োলজি বা জীববিজ্ঞান পার্টে বা অংশে চিত্রের ভূমিকা অপরিসীম। তোমরা যদি এই পার্টগুলোতে, এই অংশগুলোতে ভালো করতে চাও, তাহলে অবশ্যই চিত্রকে সুস্পষ্টভাবে আঁকতে হবে। শুধু চিত্র আঁকলেই হবে না, কোনটি কি নামে পরিচিত অর্থাৎ লেবেলিংটা তোমাদেরকে দেখাতে হবে। কোনটি প্লাজমা লেবা, কোনটি একটোপ্লাজম, কোনটি এন্ডোপ্লাজম, কোনটি নিউক্লিয়াস, কোনটি গহ্বর, এগুলো সবই তোমাদেরকে চিহ্নিত করে দেখাতে হবে। তাহলে তুমি হয়ে যাবে সঠিক ছাত্র। আশা করি তোমরা বুঝেছ। এরপরে আমরা যেটা পড়ব, কিভাবে এই অণুবীজ বা এই মাইক্রো অর্গানিজম দ্বারা সৃষ্ট বিভিন্ন রোগ থেকে আমরা বাঁচতে পারি এবং আমাদের প্রতিরোধ করার ক্ষমতা কিভাবে বাড়াতে পারি সে বিষয়ে আলোচনা। ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে পড়ার সময় শিখে ফেলেছি। যেমন ছত্রাক কি জাতীয় রোগ সৃষ্টি করে, যেমন শৈবাল কি কি কাজে ব্যবহার হয়, তার ক্ষতিকর প্রভাব কি, যেমন এককোষী প্রাণী এন্টামিবা কি জাতীয় ক্ষতিকর সাধন করে থাকে, আর এইগুলোরই আলাদা আলাদা অংশগুলো মিলে একসাথে করে আমাদের শেষ টপিকস, শেষ পার্টের দিকে এরকম মিশ্রিত করে তাদের সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং এই আলাদা আলাদা অংশগুলো যদি আমরা একবারে নিয়ে আসি, তাহলে দেখব আমাদের এগুলো পড়া হয়ে গিয়েছে। আমরা কি পড়ি নাই যে কিভাবে আমাশয় রোগ থেকে বেঁচে থাকতে পারি? নিউমোকক্কাস নামক এক জাতীয় ব্যাকটেরিয়ার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, নিউমোনিয়া রোগের সৃষ্টি হয়। আর সেটা থেকে বাঁচার উপায় কি? আমরা কি জানি না যে ব্যাকটেরিয়া থেকে বাঁচার উপায় কি? ব্যাকটেরিয়া থেকে বাঁচার উপায় যা, নিউমোকক্কাস নামক এই ব্যাকটেরিয়া থেকে বাঁচার উপায়ও তাই। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমরা যদি ব্যাকটেরিয়া এবং ভাইরাস জাতীয় রোগ থেকে বাঁচতে চাই, তাহলে সবসময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে ওয়াশরুম থেকে, টয়লেট থেকে, পায়খানা থেকে আসার পরে আমাদের হাত মুখ পরিষ্কারভাবে ধুতে হবে। আর তোমরা হয়তোবা জেনে থাকবে, আমরা সাবানের মাধ্যমে সাজেস্ট করে থাকি। সাবান অথবা ছাই যেটা বাসার আশেপাশে পাওয়া যায়, সেটা দিয়ে ভালো করে হাত যদি কষলিয়ে আমরা ধুয়ে ফেলি, তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে আমরা বাঁচতে পারবো। বলা হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটা যদি হয়ে যায় ভঙ্গ, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া হবে আমাদের সঙ্গ। কি কথা কি বুঝতে পেরেছো? পরিষ্কার পরিচ্ছন্নতা কি ঈমানের অঙ্গ, আর এটার যদি হয়ে যায় ভঙ্গ, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া নিবে আমাদের সঙ্গ। সুতরাং আজকে থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব যে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং আমাদের আশেপাশে যাদের পাকা টয়লেট নেই, পায়খানা নেই, তাদেরকে পাকা টয়লেট বানানোর জন্য তাগিদ দিব। খোলা স্থানে যেখানে সেখানে কোনোভাবেই মলত্যাগ করা যাবে না। কারণ তোমরা শিখেছ, বৃহদন্ত্রে বসবাস করে এই অণুজীবগুলো এই মলত্যাগের মাধ্যমে জমিতে চলে আসে। মাটিতে যখন মিশে যায়, তখন বিভিন্ন ধরনের উদ্ভিদ এগুলোকে জৈব সার হিসেবে গ্রহণ করার সময় এই অণুজীবগুলো কি করে, তাদের শরীরের মধ্যে নিয়ে আসে। এগুলো এমনই ক্ষতিকর, রান্না করার পরেও দূর হয় না।
তাহলে তোমরা কি দেখতে পেয়েছো কিভাবে এই রোগগুলো আমাদের ভিতরে আসছে, কিভাবে ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো আমাদেরকে আক্রমণ করছে। তাহলে খোলা জায়গায় মলত্যাগ করব না এবং সকলকেই পাকা পায়খানা বা টয়লেটে যাওয়ার জন্য বোঝাবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকার চেষ্টা করব। আর ব্যাকটেরিয়া ভাইরাসের দ্বারা আক্রান্ত যে সমস্ত রোগী রয়েছে তাদের সংস্পর্শে আমরা সহজে আসব না। এমনকি তোমরা শুনে থাকবে গরু যে অ্যানথ্রাক্স রোগ হয়ে থাকে, পাখির বা মুরগির যে বার্ড ফ্লু রোগ হয়ে থাকে, এগুলো কিন্তু অত্যন্ত ছোঁয়াচে রোগ। অ্যানথ্রাক্স রোগী অর্থাৎ গরুর ক্ষেত্রে যখন অ্যানথ্রাক্স রোগ দেখা যায় তখন তাকে ট্রিটমেন্টের সময় যদি অন্য কোনো গরু এর সংস্পর্শে এসে পড়ে তাহলে সেই গরুটিও এই ক্ষতিকর রোগের কবলে পড়তে পারে। বার্ড ফ্লু রোগ তোমরা শুনেছ, গ্রামে গঞ্জে আমরা অনেক সময় দেখেছি মুরগি মারা যাচ্ছে, পাখি মারা যায়। মুরগির বা পাখির কোনো একটি মৃত অংশ যদি একটি জীবিত মুরগির সাথে সংস্পর্শে আসে তাহলে এই বার্ড ফ্লু রোগ ছড়াতে পারে। সেজন্য এরকম কোনো অবস্থার সৃষ্টি হলে এই সমস্ত জীবজন্তুকে মাটির নিচে আমরা পুঁতে রাখব, অর্থাৎ কবরের মতো করে ঢেকে রাখব, যেন কোনোভাবেই বায়ুর সংস্পর্শে না আসতে পারে, অন্য কোনো জীবন্ত প্রাণীর সংস্পর্শে না আসতে পারে। তোমরা যদি বইটা খুলো তাহলে এগুলো দেখতে পাবে। একটু কষ্ট করে বইটা খুলো। পেজ নম্বর 5 নিচের দিকে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি কিভাবে একজন আরেকজনের থেকে এই রোগগুলো ছড়িয়ে পড়ে। বিশেষ করে মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলো গ্রহণ করার ফলে অন্য জায়গায় ছড়িয়ে দেয়। বৃষ্টি বা জোয়ারের পানিতেও জমিতে যে খোলা জায়গায় মুক্ত জায়গায় আমরা যে খারাপ কাজটি করেছি, মলত্যাগ করেছি, সেগুলো ধুয়ে প্রবাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। সুতরাং এগুলো থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে পাকা পায়খানা ব্যবহার করা, হাত মুখ সবসময় সাবান বা ডেটল দিয়ে পরিষ্কার করা এবং কাপড় চোপড় নিজের কাপড় চোপড় অন্যকে না দেওয়া এবং অন্যের কাপড় চোপড় নিজে ব্যবহার না করা। আমরা জেনেছি ছত্রাকজনিত রোগ যেমন মাথার ভিতরে খুশকি হওয়া, এই খুশকি যুক্ত কোনো মাথায় ব্যবহৃত চিরুনি যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে তোমার মাথায়ও এই ছত্রাকজনিত রোগ দেখা দিবে। সুতরাং এগুলো থেকে আমরা সবসময়ের জন্য দূরে থাকব। আমাদের সহজাত অনেকের ধর্ম রয়েছে যেখানে সেখানে হাঁচি দেওয়া, কাশি দেওয়া, থুতু ফেলানো। মনে রাখবে ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাস জনিত রোগ, এই রোগটি কিন্তু বাতাসের দ্বারা ছড়িয়ে পড়ে, যেখানে সেখানে থুতু ফেললে তার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তুমি যদি হাঁচি বা কাশি দাও অবশ্যই তুমি রুমাল না পেলে অন্তত তোমার হাত দিয়ে নাক এবং মুখ ঢেকে রাখবে। যদি কখনো রুমাল ব্যবহার করো মনে রাখতে হবে বাসায় বা বাড়িতে গিয়ে ওই রুমালটা পরিষ্কার করে দিতে হবে। আর সহজ উপায় হচ্ছে যদি আমরা টিস্যু ব্যবহার করে থাকি তাহলে হাঁচি কাশি দেওয়ার পরপরই এটা সুরক্ষিত ডাস্টবিনে ফেলে দিব, যেন যার দ্বারা অন্যের কোনো ক্ষতি না হয়ে থাকে। আমরা বুঝতে পারলাম কিভাবে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আমাদেরকে সুরক্ষা দিতে পারি। মানব দেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকির প্রতিরোধ ও প্রতিকার তা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। বিভিন্ন ধরনের কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া জাতীয় রোগ তোমরা জানো, যেখানে সেখানে মলত্যাগ করলে এটা বেশি ছড়িয়ে পড়ে। সুতরাং এগুলো করব না। পুকুর বা নদীর পরিষ্কার পানি আমরা সবসময় ব্যবহার করব ফুটিয়ে, কারণ ফোটানোর মাধ্যমে বিভিন্ন ধরনের অণুজীবগুলো মারা যায়। এছাড়া ব্লিচিং পাউডার বা চুন আমরা ব্যবহার করতে পারি পানি পরিষ্কার রাখার জন্য। আক্রান্ত পশু পাখি মারা যাওয়ার সাথে সাথে মাটির নিচে আমরা পুঁতে রাখবো, কোনোভাবেই সেটা যেখানে সেখানে ফেলে রাখবো না। তাহলে এদের থেকে অ্যানথ্রাক্স বা বার্ড ফ্লু রোগ আর ছড়াতে পারবে না এবং আমাদের মূল্যবান এই গবাদি পশুগুলো আর ক্ষতির সম্মুখীন হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এক কথায় আমাদের সচেতনতা বাড়াতে হবে। কোনো কিছু সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে আমাদের জীবনকে
হুমকির মুখে ফেলব না। যত বেশি সচেতনতা বাড়বে তত বেশি আমরা ব্যাকটেরিয়া আর ভাইরাস জাতীয় রোগের থেকে আমরা বেঁচে যাব। সুতরাং এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস কী, অণুজীবগুলো কী কী, শৈবাল, ছত্রাক কী এবং এই অণুজীবের ক্ষতিকর প্রভাব কী, এরা আমাদেরকে কিভাবে উপকার করছে তা আমরা জানব, নিজে জানব, বুঝব এবং অন্যকে জানাবো। এখন আমরা অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো পড়ব এবং মডেল প্রশ্নগুলো দেখে নিব। আসো আমরা শূন্যস্থান পূরণ করি। সবাই বইটা হাতে নিই। পৃষ্ঠা নাম্বার 7, দয়া করে যাবেন পৃষ্ঠা নাম্বার 7। শূন্যস্থান পূরণ। প্রথম, আমরা একটু নিজেরা চেষ্টা করি, তারপরে আমি উত্তর দিই। মানুষের টাইফয়েড রোগের কারণ কি? অর্থাৎ টাইফয়েড রোগের কি কারণে হতে পারে, টাইফয়েড রোগ কি কারণে হতে পারে? তোমরা বই থেকে বের করে চেষ্টা করবে এবং নিজে নিজে আনসারগুলো তৈরি করো। আমরা কিন্তু পড়েছি কি কারণে মানুষের টাইফয়েড জ্বর হয়ে থাকে। তুমি জানো ভাইরাস যে করে সর্বনাশ, সেই এই সমস্ত জ্বর, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি সৃষ্টি করে থাকে। দ্বিতীয় অংশ, আমাশা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম কি? আমরা এই শেষের দিকে কিছুক্ষণ আগে আমাশা রোগের সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি ব্যাকটেরিয়া এবং অ্যান্টামিবা অণুজীবের কারণে আমাশা রোগ সৃষ্টি হয়ে থাকে। সুতরাং এর উত্তর হবে ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবা অণুজীবের কারণে আমাশা রোগ সৃষ্টি হয়। জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। তোমরা জানো ভাইরাস এমন একটা পরজীবী, প্রকৃত পরজীবী কিন্তু ভাইরাসকে বলা হয়। কেন বলতে পারো? পরজীবী কি? যে সমস্ত অণুজীবগুলো অন্য জীবনের উপরে নির্ভরশীল, অন্যের উপরে নির্ভরশীল, তাদেরকে বলা হয় পরজীবী। ভাইরাস এমন একটি অণুজীব, জীবিত কোনো জীবের উপরে যদি সে থাকে তাহলে তার জীবনের লক্ষণ সে প্রকাশ করে। অর্থাৎ তুমি মনে করো আমরা মানুষ, তাদেরকে বহন করছি, আমাদের বাইরে যদি সে থাকে তাহলে এরকম হবে ব্যাপারটা ব্যাটারি ছাড়া ঘড়ির মতো, যে ঘড়িটা চলছে না। যখনই আমি ব্যাটারি দিচ্ছি তখনই ঘড়িটা টিপ টিপ করে চলা শুরু করছে। ঠিক ভাইরাসটা তেমন, যখনই কোনো জীবজন্তু, জীবন্ত কোনো দেহ তাকে গ্রহণ করছে তখনই কিন্তু ভাইরাস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যখন কোনো জীবিত জীবদেহ নেই তখন কিন্তু ভাইরাস অ্যাক্টিভ হতে পারছে না, তখন কিন্তু সে মৃত। অর্থাৎ প্রকৃতপক্ষে সে টোটালি অন্যের উপর ডিপেন্ডেন্ট, তাই তাকে প্রকৃত পরজীবী বলা হয়। পরজীবী আর প্রকৃত পরজীবীর মধ্যে পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাই ভাইরাসকে কি বলা হয়? প্রকৃত পরজীবী। এই জন্য এই শূন্যস্থানের উত্তর হবে জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। 4 নম্বর, ড্যাশ নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো ইস্ট নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয়। ইস্ট নামক ছত্রাক সাধারণত কি করা হয়? পাউরুটির কারখানায় ব্যবহার করা হয়। তাহলে এটার উত্তর হবে ইস্ট, যেটা আমরা জানি। 5 নম্বর শূন্যস্থান, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ড্যাশ বলে। আসলে কি বলে? এই গ্যাপটা কি হবে? তোমরা জানো আমরা 4 ধরনের ব্যাকটেরিয়ার নাম শিখেছি BCS কাকা নামে। এই দণ্ডাকৃতি কোন ধরনের ছিল? ব্যাসিলাস। এটা কিছুটা ব্যাসলাইটের মতো, কিছুটা দণ্ডের মতো। ব্যাসলাইটের সাথে কিন্তু ব্যাসিলাসের মিল রয়েছে, এটা কিছুটা লম্বা দণ্ডের মতো। তাহলে আমরা বলতে পারি ব্যাসিলাস ব্যাকটেরিয়াই হচ্ছে দণ্ডা আকৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলো আমরা সবাই খাতায় লিখব এবং মুখস্থ করে ফেলব।
মনে রাখবে এই শূন্যস্থান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু নির্বাচনী অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসতে পারে। যখন আমরা বর্ণনামূলক পড়ব, তুমি মনে রাখবে এটা শুধুমাত্র বর্ণনামূলকের জন্যই কাজে লাগছে না। সংক্ষিপ্ত প্রশ্ন বা বহুপদী নির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক বা নলেজ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। সুতরাং প্রতিটি লাইনই আমরা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে পড়ব। এসব প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কি না। নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? নিজেরা একটু চেষ্টা করো। নম্বর 1, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? এখানে অপশন রয়েছে এসপাইরিলিয়াম, ব্যাসিলাস, কক্কাস, কমা। উত্তরটা তোমরা চেষ্টা করো। আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। নিউমোকক্কাস নামক এক জাতীয় ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া বা শ্বাসকষ্ট রোগ হয়ে থাকে। তাহলে এখানে কক্কাসই হবে সঠিক উত্তর। তোমরা এটা দাগিয়ে নাও। 2, শৈবাল ব্যবহৃত হয় কোন কোন ক্ষেত্রে? এটাকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেই। শৈবাল ব্যবহৃত হয় কোন কোন কাজে? আমরা যখন টেক্সট পড়েছিলাম তখন কিন্তু দেখেছি শৈবাল নানান কাজে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে অ্যালজিন, সামুদ্রিক এই শৈবাল পটাশিয়াম এবং আয়োডিনের অভাব দূর করতে ব্যবহার করা হয়। এমনকি মাছ চাষেও ব্যবহার করা হয়। এখানে অপশনগুলো আমরা একটু মিলিয়ে নেই। প্রথমে রয়েছে রোমান সংখ্যা I, শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে। রোমান সংখ্যা 2, মাছ চাষের ক্ষেত্রে। রোমান সংখ্যা 3, ঔষধ তৈরি করতে। এখানে যে অপশনগুলো রয়েছে, যে নিচের কোনটি সঠিক হবে? আমাদের টেক্সট বই অনুযায়ী সরাসরি উত্তর রয়েছে আইসক্রিম প্রস্তুতকরণে এবং মাছের চাষের ক্ষেত্রে। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করো, দেখবে এখানে কিন্তু সঠিক উত্তরটি দেওয়া নাই। তোমাদের বইতে সঠিক অপশনটি দেওয়া হয় নাই। ক রয়েছে শুধু 1, খ রয়েছে 1 আর 3। তোমাদের বইয়ে কিন্তু ওষুধ তৈরি করতে শৈবাল সরাসরি ব্যবহার হচ্ছে তা বলা হয়নি। সুতরাং এই অপশনটি হচ্ছে না। গ রয়েছে 2, 3, এটাও কিন্তু সরাসরি বই নয়। ঘ রয়েছে 1, 2 ও 3। তাহলে উত্তর যেটা হবে 1 আর 2, কিন্তু ক, খ, গ, ঘ এর মধ্যে কোথাও দেখা যাচ্ছে না। তাই তুমি একটু সংশোধন করে নাও। ক কে বানিয়ে নাও 1 ও 2, ক কে বানিয়ে নাও 1 ও 2, যা আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। প্রকৃতপক্ষে বইয়ে রয়েছে উত্তরটি 1, এটা হবে না। অরিজিনালি উত্তরটি হবে 1 ও 2। এটি হচ্ছে সঠিক উত্তর। বইয়ে এই অপশনটি বাদ দিয়েছে, সুতরাং আমরা সঠিক উত্তরটি দেখে নিলাম। এরপর রয়েছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এক্ষেত্রে উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হয়। সুতরাং এটার নাম হচ্ছে অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। উদ্দীপকটি আমরা একটু পড়ি। তারেক আখ খাবার সময় লক্ষ্য করল আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যখন ছত্রাকের ব্যবহার সম্পর্কে পড়েছিলাম, ক্ষতিকর প্রভাব সম্পর্কে পড়েছিলাম, তখন কিন্তু দেখেছি আখের লাল পচা রোগ কিন্তু ছত্রাকের কারণে হয়ে থাকে। দেখিনি আমাদের প্রশ্নে কি বলা হয়েছে। উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে রেড রাস্ট, ট্রাকিয়ার প্রদাহ, মাথার খুশকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা খেয়াল করো, এখানে উত্তর রয়েছে 2 এবং 3, অর্থাৎ কতে রয়েছে 1, খতে রয়েছে 1 ও 3, গতে রয়েছে 2 ও 3, ঘতে রয়েছে 1, 2, 3। এই উত্তরটি হবে গ, 2 ও 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চতুর্থ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখে নিই। এখানে লেখা রয়েছে তারেকের লক্ষ্য করা রোগটির জন্য দায়ী কোনটি? ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস। ইতিমধ্যেই স্টেম পড়ার সময় আমি বলে দিয়েছি ছত্রাকের কারণেই এই আখের লাল পচা রোগ হয়ে থাকে, আর তারেক কিন্তু এটি লক্ষ্য করেছিল। সুতরাং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় এবং সেটা কোন কোন প্যাটার্নের কত ধরনের হয়ে থাকে তা কিন্তু আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পেলাম। প্রথমে রয়েছে নলেজ টাইপের, অর্থাৎ জ্ঞানমূলক টাইপের বহু নির্বাচনী প্রশ্ন। দ্বিতীয় রয়েছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। আর তৃতীয় ক্ষেত্রে রয়েছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। তোমাদের ক্ষেত্রে কিন্তু এই 3টি প্যাটার্নেরই কি হয়ে থাকবে? বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকবে। সুতরাং আমরা ইতিমধ্যে কি শিখলাম? শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। আর এখন শিখব সবচেয়ে সোজা যে বিষয়টি, সেটার নাম কি বলতো? সৃজনশীল। আমি কিন্তু আমাদের প্রথম ক্লাসের মধ্যেই একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম টিটুফাস ভাইরাসকে নিয়ে। এখানেও কিন্তু একই জাতীয় প্রশ্ন রয়েছে। আমরা অনুশীলনীতে একটু চলে যাই। সবাই বইটা খুলি, পেজ নাম্বার 9, খুলতে নেই ভয়। প্লিজ পেজ নাম্বার 9 কি দেখতে পাচ্ছ? এখানে দেখো নাম্বার 1 এ এন্টামিবার চিত্র। কিছুক্ষণ আগেই আমরা এন্টামিবার চিত্র দেখেছি। আর বিতে রয়েছে দণ্ডা আকৃতির ব্যাকটেরিয়া, নাম কি? ব্যাসিলাস, যা বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দেখেছি। সুতরাং এখানে উদ্দীপক রয়েছে, একটি হচ্ছে গিয়ে এন্টামিবা, আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়া। এই দুটি হচ্ছে আমাদের স্টেম। আর স্টেমের উপর ভিত্তি করেই আমরা দেখে নিব সি, ডি অর্থাৎ গ ও ঘ টাইপের প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয়, কিভাবে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে এবং ক ও খ এই 2 জাতীয় প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় এবং সেটি স্টেমের সাথে বা উদ্দীপকের সাথে রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এখানে কি রয়েছে। ক, শৈবাল কি? তোমরা কি দেখেছো স্টেমের সাথে কোনো মিল আছে? কোনো মিল নেই। স্টেমে রয়েছে অ্যান্টামিবা, স্টেমে রয়েছে ব্যাকটেরিয়া, অথচ নলেজ টাইপের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, ঠাস করে এক কথায় উত্তর দেওয়া যায়, বলছে শৈবাল কি? তোমরা জানো শৈবাল হচ্ছে সবুজ সমাঙ্গদেহী ফাঞ্জা রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব, যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, কারণ এরা ক্লোরোফিল বহন করে। আর ক্লোরোফিল বহন করার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে শৈবাল কি এবং কিভাবে লিখবে। দ্বিতীয়, খ, ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? এটা খুবই স্বাভাবিক, তোমার প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিয়েছে। বলো তো কিভাবে? মৃতজীবী তার মানে কি? যারা মৃত, যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া, গাছপালা বা বিভিন্ন পদার্থ, বাসি পচা রুটি মারা যাওয়ার পরে, নষ্ট হয়ে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে তার উপরে ছত্রাক জন্মায়। আর এই মৃত জীবজন্তুর উপরে ছত্রাক জন্মায় এবং মৃত পদার্থ থেকে খাবার গ্রহণ করে, সেখান থেকে সে জীবন ধারণ করে, বেঁচে থাকে। এই জন্য বলা হচ্ছে মৃতজীবী, মৃত পদার্থের দ্বারা সে জীবন ধারণ করছে। এই জন্য ছত্রাককে প্রকৃতপক্ষে মৃতজীবী বলা হয়, কারণ সে কিন্তু নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সে অসবুজ, সে ক্লোরোফিল বহন করে না। এই জন্য ছত্রাককে মৃতজীবী বলা হচ্ছে।
গ, এ দ্বারা সৃষ্ট রোগের প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই গ টাইপের প্রশ্নের উত্তর আজকে আমরা পড়ে ফেলেছি। অ্যান্টামিবা কি, অ্যান্টামিবা কিভাবে বংশবৃদ্ধি করে, অ্যান্টামিবা কোন কোন জীবজন্তুর বৃহদন্ত্রে বসবাস করে এবং কিভাবে রোগ ছড়ায় তা আমরা শিখেছি। আর এ থেকে বাঁচার সহজ কৌশলও বলেছি। তোমরা সরাসরি অ্যান্টামিবার বর্ণনা দিবে, এক্সপ্লোরেশন লিখবে এবং প্রতিরোধের উপায় আমি কিন্তু সেভারাল টাইমস অনেকবার ব্যবহার করেছি, যে কফ, থুতু, হাঁচি যেখানে সেখানে দেওয়া যাবে না, সুনিয়ন্ত্রিতভাবে দিতে হবে, রুমাল ব্যবহার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পাকা টয়লেট ব্যবহার করতে হবে, অবশ্যই টয়লেট থেকে আসার পরে সুন্দরভাবে হাত ধুয়ে ফেলতে হবে, সাবান অথবা ছাই ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আমরা অ্যান্টামিবা দ্বারা স্প্রিডকৃত ছড়ানো রোগ আমাশয় থেকে আমরা বেঁচে থাকতে পারব। এবার হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। বি ক্ষতিকারক জীব হলো পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করো, যুক্তিসহ তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু খেয়াল করো, গ নম্বর এবং ঘ নম্বর এটা কিন্তু স্টেম ছাড়া দেওয়া যাচ্ছে না। গতে বলা হয়েছে এ মানে কি? এ অর্থ উদ্দীপক তাকাবো, উদ্দীপকের দিকে তাকাবো এবং দেখব এখানে রয়েছে এ হচ্ছে অ্যান্টামিবা। আর বি মানে কি? ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তাকালেই বুঝতে পারবো এটা হচ্ছে গিয়ে স্টেমে রয়েছে ব্যাকটেরিয়ার প্রভাব। সুতরাং স্টেমের দিকে না তাকিয়ে যদি উত্তর দেওয়া যায় তাহলে তোমরা কিন্তু বুঝে ফেলবে এটা সৃজনশীল হয়নি। তখন আমরা বুঝে ফেলবো যে এটা সৃজনশীল হয়নি। তাহলে এ এবং বি দুটোই উদ্দীপকে রয়েছে এবং তার উপর ভিত্তি করে আমরা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি অর্থাৎ ব্যাকটেরিয়ার উপকারিতা সরাসরি আমাদের বইয়ে রয়েছে। আমরা একটু পেজটাকে টার্ন করি। যদি আমরা 3 নম্বর পেজে যাই, সরাসরি 3 নম্বর পেজের নিচে ব্যাকটেরিয়ার উপকারিতা বর্ণনা করা হয়েছে। তোমরা হুবহু এই উত্তরগুলো লিখবে। ব্যাকটেরিয়া আমাদেরকে কিভাবে উপকার করছে আমি অনেকবারই সংক্ষেপে বর্ণনা করেছি। যেমন পাটের আঁশ ছড়াতে, বিভিন্ন জীবজন্তু মরা পচা তাদেরকে মাটিতে মিশিয়ে জৈব সার প্রস্তুত করাতে, এবং এই ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন ধরনের প্রতিষেধক হিসেবে, যেমন প্রতিষেধক না, বিভিন্ন ধরনের খাবার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। যেমন দধি তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। তোমরা একটু কষ্ট করে পেজ নম্বর 3 থেকে পড়ে নিবে এবং সুন্দর করে এই গ আর ঘ এর প্রশ্নের উত্তর অবশ্যই খাতায় লিখে নিয়ে আসবে। এছাড়া আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখে নিই খুব দ্রুত। 2 নম্বর স্টেমে বলা হয়েছে, সোহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। তার বাবা তাকে হাসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন। ক, ভাইরাস কি? সরাসরি বইয়ে বলা হয়েছে ভাইরাস এক জাতীয় পরজীবী অণুজীব যা মানুষের জন্য সাধারণত ক্ষতিকর। খ, ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? প্রকৃতপক্ষে ভাইরাস হচ্ছে কিংডমের প্রথম রাজ্যের অন্তর্ভুক্ত। এর কোনো কোষ নেই, এটাকে অকোষী প্রাণী বলা হয়। এর শুধুমাত্র প্রোটিন এবং ডিএনএর মাধ্যমে এর জীবন ধারণ করতে পারে। এটা 2টি অংশ থাকে, একটি হচ্ছে মাথা আর একটা হচ্ছে নিচের অংশ। এটা আমরা টিটু ভাইরাসের ব্যাখ্যায় পড়েছি। গ, সোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো। আমরা জানি এই সমস্ত রোগ বায়ু বা বাতাস বাহিত রোগ। সহজে হাসি কাশির মাধ্যমে বাতাস দ্বারা প্রবাহিত হয়ে অন্যরা আক্রান্ত হতে পারে। সেই জন্য এইভাবে যেন আক্রান্ত না হতে পারে, বায়ুতে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমরা রুমাল বা টিস্যু পেপার বা হাত ব্যবহার করব। আশা করি আমরা উত্তরটা বুঝেছি। ঘ নম্বর, সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে? আসলে সচেতনতার উপরে বড় কিছু নাই, এটা সত্য, সবাই জানে ভাই। আজকে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, বিভিন্ন গণমাধ্যম শুধুমাত্র মানুষকে সচেতনতার জন্যই নানান ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকছে। আমরা যে সমস্ত বিষয় জানব সেটা অন্যকে জানাবো। আজকে আমরা এই ক্লাস থেকে জানলাম কিভাবে নিজেরা
পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বিভিন্ন রোগ থেকে আমাদেরকে বাঁচাতে পারি। ঠিক একই প্রতিরোধের উপায়গুলো যদি আমরা লিখতে পারি তাহলে শরীরের এই সচেতনতার কথা সবাই জানতে পারবে। আশা করি তোমরা বইয়ের সৃজনশীল 1 আর 2 বুঝতে পেরেছো, কিন্তু বুঝতে পেরেছো কি না তা প্রমাণের জন্য আমি কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে সৃজনশীল 1 এবং 2 এর উত্তরগুলি তোমরা সুন্দর করে বই থেকে বইয়ের টেক্সটের ভিতর থেকে উত্তরগুলো লিখে স্যারকে দেখাবে, অর্থাৎ আমাদেরকে দেখাবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই কথাটা মনে রেখেই তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।